রান্নাঘরে রান্না করছে মেঘ। এদিকে তার বোন রুম থেকে চিৎকার করে ডাকছে মেঘকে। তার বোনের ডাক শুনে মেঘ এবং তার সৎ মা দৌড়ে চলে গেল মেঘলার রুমে। গিয়ে দেখে সারা ঘরের জিনিসপত্র এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এটা দেখে মিসেস মিনারা বেগম জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে মেঘলা? তুই এভাবে ঘরের জিনিসপত্র ছুঁড়ে ছেটে রেখেছিস কেন? মেঘ কি কিছু বলেছে তোকে? না, কিছু বলে নাই, তবে তার চাইতেও অনেক বড় কাজ করেছে। আমার নতুন ড্রেস এনেছিল আব্বু ইউএস থেকে, সেই ড্রেসটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় মেঘ সেই ড্রেসটা চুরি করেছে। কি বলতেছো আপু? আমি তোমার ড্রেস চুরি করে কি করব? তোমার হয়তো ভুল হচ্ছে, দেখো কোথাও রেখেছো নাকি। কি বললি তুই? আমার ভুল হচ্ছে তাই না? দেখ তোর কি হাল করি আমি এখন। এই বলে মেঘলা রেগে চলে গেল মেঘের সামনে। মেঘের মাথায় বড় বড় চুল এগুলো ধরে টেনে দেওয়ালের সাথে ঠেসে ধরল। এদিকে মেঘ চিৎকার করছে, কিন্তু মেঘলা ছাড়ার কোনো নামগন্ধ নেই। আপু, আমি সত্যি তোর ড্রেস চুরি করি নাই। আর আমি মেয়েদের ড্রেস চুরি করে কি করব বল? হয়তো পাশের বাসার মিমকে দিয়েছিস। মাঝে মধ্যে তো দেখি ওই মেয়ের সাথে ফুসুর ফাসুর করতে। সত্যি করে বল, আমার ড্রেসটা কে নিয়েছে? সত্যি কথা বলতেছি আপু, আমি তোমার ড্রেস নিই নাই। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কপাল থেকে রক্ত পড়তেছে। পুরুক, এটা তোর শাস্তি। আজকে আমি তোকে মেরেই ফেলবো। এটা দামি একটা ড্রেস। তুই যদি মানুষের বাসায় কাজ করিস, 1 বছরের টাকা দিয়েও ওই ড্রেসটা আনা যাবে না, বুঝেছিস? মেঘলা, এইভাবে না মেরে ওয়াশরুম থেকে পানির মগটা নিয়ে রান্নাঘরে গিয়ে দেখ, গরম পানি চুলায় আছে, তোর নুডলসের জন্য বসিয়েছে। ওই পানিটা নিয়ে ওর গায়ে ঢেলে দে, তাহলেই বুঝবে সে। একদম ঠিক বলেছ আম্মু। আজকে তো আমি তোকে মেরেই ফেলবো। এই বলে মেঘলা দৌড়ে চলে গেল রান্নাঘরে। চুলা থেকে গরম পানির পাতিলটা নিয়ে চলে আসলো তার রুমে। পানিগুলো সোজা মেঘের গায়ে ঢেলে দিল। এদিকে মেঘ চিৎকার করছে, ও মা গো, মরে গেলাম গো। আম্মু, আমাকে নিয়ে যাও তোমার সাথে। আমি আর এত অত্যাচার নির্যাতন সহ্য করতে পারছি না। গরম পানিটা পুরো মেঘের বুকের উপরে পড়েছে। ফুটন্ত গরম পানি ছিল, হয়তো অনেক ফোসকা পড়তে পারে। মেঘ মাটিতে গড়িয়ে চিৎকার করছে, কিন্তু মিসেস মনিরা বেগম এর কোনো ভ্রুক্ষেপ নেই। আর থাকবেই বা কী করে, কারণ মেঘ তো তার সৎ ছেলে। মেঘলা মা, ফ্রেশ হয়ে আয়, আর এই কুত্তার বাচ্চা এখানেই কাতরাতে থাকুক। এই শোন, যখন তোর জ্বালা পোড়া কমে যাবে তখন পুরো ঘরটা পরিষ্কার করে রাখবি। গেলাম এখন। এই বলে মনিরা বেগম চলে গেল। এদিকে মেঘের চোখ দিয়ে অশ্রু পড়ছে। মেঘ উঠে তাড়াতাড়ি করে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। বালতিতে ঠান্ডা পানিটা শরীরে ঢালতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণে নিজের বুকের দিকে তাকিয়ে দেখে পুরো বুকে ফুসকা পড়ে গেছে। গরম পানি পড়ার ফলে, ঠান্ডা পানি ঢালার ফলে আরও জ্বালাপোড়া করছে। মেঘ এসব না দেখে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে গেল তার বোনের রুমে। পুরো ঘরটা পরিষ্কার করে রেখে চলে আসলো রান্নাঘরে। এসে আবার রান্না করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হতে খাবারগুলো টেবিলে রেখে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টা বেজে গেছে। তার বাবা এখনও আসছে না দেখে মিসেস মনিরা বেগম বলতে লাগলো, এই মেঘ, তোর আব্বুকে ফোনটা দে তো। ফোনটা দিয়ে দেখ কোথায় আছে। ঠিক আছে আম্মু, আমি ফোন দিতেছি এখনই। এই, আমি তোকে কতবার মানা করেছি আমাকে আম্মু ডাকবি না, আমাকে আন্টি বলে ডাকবি। আর যখন তোর আব্বু বাড়িতে থাকবে তখন আম্মু বলে ডাকবি। ঠিক আছে, আমি আন্টি বলেই ডাকবো। এই বলে মেঘ চলে গেল রান্নাঘরে। তার ফোনটা নিয়ে ফোন দিলে শরীফ চৌধুরীর নাম্বারে। বেশ কয়েকবার রিং হতে ওই পাশ থেকে শরীফ চৌধুরীর ফোনটা অন্য একজন ধরে বলতে লাগলো, ওই তোর বাবাকে বাঁচাতে চাইলে এখনই 1 কোটি টাকা নিয়ে চলে আয় আমাদের দেওয়া এই ঠিকানায়। আপনারা কে বলতেছেন? আমার আব্বুকে ছেড়ে দেন প্লিজ, আমার আব্বুর কিছু করবেন না। মেঘের চিৎকার শুনে মিসেস মনিরা বেগম রান্নাঘরের সামনে গিয়ে বলতে লাগলো, কি রে, কি হয়েছে? কার সাথে এভাবে কথা বলছিস তুই? আম্মু, আব্বুকে কারা যেন কিডন্যাপ করেছে। এই নেন, কথা বলেন। হ্যালো, কে বলতেছেন? প্লিজ আমার স্বামীকে ছেড়ে দেন।
ছাড়তে পারি একটা শর্তে। আমাদের 1 কোটি টাকা দিতে হবে। কিছুক্ষণ আগে যে ছেলেটা কথা বলেছে তাকে দিয়ে আমার দেওয়া ঠিকানায় বল টাকা নিয়ে আসতে, তাহলে আমি তোর স্বামীকে ছেড়ে দিব। ঠিক আছে, আমি দেখতেছি। এই বলে মিসেস মনিরা বেগম ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে মেঘকে কড়া গলায় বলতে লাগলো, এটা কি তোর প্ল্যান, তাই না রে? সত্যি করে বল, তোর আব্বুকে কোথায় লুকিয়ে রেখেছিস? তা না হলে আমি তোকে জেলে দিতে বাধ্য হব। সত্যি করে বল বলতেছি। আম্মু, আমি সত্যি করেই বলতেছি, আমি জানি না উনি কে। আমি ফোন দিয়েছি, সাথে সাথে উনি ধরে টাকা চাইতেছে। প্লিজ আম্মু, আমার কাছে 1 কোটি টাকা দিয়ে দেন, আমি টাকাগুলো দিয়ে আব্বুকে নিয়ে আসি। টাকা কি মগের মূল্যক নাকি? চাইলেই দিয়ে দিতে হবে? আমি টাকা দিতে পারবো না। তুই তোর আব্বুকে যেভাবে ইচ্ছে বাঁচিয়ে আন। এই বলে মিসেস মনিরা বেগম মুখ ভেঙচি দিয়ে চলে গেল খাবার টেবিলে। এদিকে মেঘ চলে আসলো তার রুমে। এসে তার টাকা দিয়ে কেনা জিনিসগুলো একটা ব্যাগের ভেতরে নিয়ে চলে গেল সেই জায়গায়। গিয়ে দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়ির কাছে যেতেই গাড়ির ভেতর থেকে একজন লোক বলল, এই ছেলে, তুমি তো সেই ছেলেটা, তাই না? হুম, আমি সেই ছেলে। কিন্তু আমার আব্বু কোথায়? আমার আব্বুকে নিয়ে আসেন। আরে নিয়ে আসবো, নিয়ে আসবো। তুই আগে গাড়িতে ওঠ। তোর আব্বু যেখানে আসে তোকেই নিয়ে যাচ্ছে সেই জায়গায়। তার আগে বল যে আমাদের টাকা আনছিস নাকি? আগে আমি আমার আব্বুকে দেখব, এরপর আমি আপনাদের টাকা দিব। ঠিক আছে, চল তাইলে। মেঘকে নিয়ে গুণটা চলে গেল একটা জঙ্গলের ভেতরে। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে একটা বড় বাঁশঝাড়ের নিচে এসে গাড়ি থামাতেই বলল, কিরে, গাড়িতে বসে থাকবি নাকি যাবি তোর বাপের কাছে? যাব আব্বুর কাছে, চলেন। মেঘ তার ব্যাগটা নিয়ে চলে আসলো লোকটার সাথে। এসে দেখে কতগুলো লোক তার বাবাকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। এটা দেখে মেঘ বলতে লাগলো, আমার বাবাকে ছেড়ে দেন, আমি আপনাদের টাকা দিব। আগে টাকা বের কর, এরপর না হয় তোর বাবাকে ছেড়ে দিব। এই দেখেন আপনাদের টাকা, এখন আমার বাবাকে ছেড়ে দেন। এই তোরা ওনাকে ছেড়ে দে। শরীফ চৌধুরীকে ছেড়ে দিতেই মেঘ টাকাগুলো তাদের কাছে দিয়ে বলল, এইখানে 50 লক্ষ টাকা আছে, আর ব্যাগের ভিতরে 3 কেজির মতো সোনার চেন আর দামি দামি ল্যাপটপ আছে কয়েকটা। এইগুলো বিক্রি করলে আশা করি আপনাদের বাকি 50 লক্ষ টাকা হয়ে যাবে। আমরা বিক্রি করতে পারবো না, তুই নিজে বিক্রি করে দিবি। তুই থাক। আর শরীফ চৌধুরী, আপনি বাসে যান, আপনার ছেলের লাশ বাড়িতে পৌঁছে যাবে। প্লিজ আমার ছেলেকে মারবেন না। আমি বাড়িতে গিয়ে আপনার লোকদের টাকা পাঠিয়ে দিতেছি। আমাদেরকে কি কাঁচা খেলোয়াড় পাইছে যে তুই যা বলবি আমি তাই করব? আব্বু, আপনি চলে যান, আমার আর ইচ্ছে নেই ওই বাড়িতে যাওয়ার। কেন মেঘ, তুই হঠাৎ এই কথা বলতেছিস কেন? কি হয়েছে বলতো? ওই তোর আজাইরা পেঁচাল বন্ধ করবি নাকি গুলি করব বলতো? আব্বু, আপনি এই বাড়িতে যান, আমার জন্য চিন্তা করবেন না। ভাইয়া, আপনারা চলেন। গুন্ডাগুলোর সাথে মেঘ চলে গেল একটা বড় স্বর্ণ বিক্রি করতে। বিক্রি করে বাকি 50 লক্ষ টাকা দিতেই গুন্ডা মেঘকে গুলি করে রাস্তার ময়লা আবর্জনার পাশে ফেলে দিয়ে চলে গেল। এদিকে শরীফ চৌধুরী বাড়িতে ফিরতে বলতে লাগলো, মেঘলার আম্মু, মেঘলার আম্মু, তুমি কোথায়? এখনই তাড়াতাড়ি আমার সামনে আসো। শরীফ চৌধুরীর চিৎকার শুনে মনিরা বেগম দৌড়ে চলে আসলো তার সামনে। এসে কান্না মাখা কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে মেঘলার আব্বুর? তুমি ঠিক আছো তো? গুন্ডারা তোমার কোনো ক্ষতি করেনি তো? সে কথা বাদ দাও, আগে বলো তুমি আমার ছেলেকে কয় টাকা দিয়েছো আমাকে ছাড়িয়ে আনার জন্য? আমি তো টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু মেঘ তো টাকাও নেয়নি। তুমি চাইলে মেঘলাকে জিজ্ঞাসা করতে পারো। মেঘলা, তোর মা যা বলতেছে সত্যি কথা বলতেছে নাকি বলতো? আব্বু, তবে তোমার মেঘ ভাইয়া আমার জামা চুরি করেছে। আমার জন্য যেটা ইউএস থেকে নিয়ে এসেছিলে ওইটা। তোর মা মেয়েকে এই বাড়িতে আনার পর থেকে আমার থেকে একদিনও হাসি খুশি দেখি নাই। তোরা আমার ছেলেকে দিয়ে সারাদিন এই বাড়িতে কাজ করাস, তাই না? আমাকে দারোয়ান সবকিছু বলেছে। আমি তোদের এনেছিলাম আমার ছেলেটা যেন একটু সুখে থাকে, কিন্তু তোরা এসব না করে তোরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। প্লিজ আব্বু,
আমাদের বের করে দিও না। এখন আমরা এই বাড়ি থেকে চলে গেলে কোথায় থাকবো বলো? প্লিজ আব্বু, আমাদের বের করে দিও না। তোর মুখের দিকে চেয়ে বের করলাম না। এই আমার লকারের চাবি দে। আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। চাবি দে বলতেছি। এই বলে শরীফ চৌধুরী মনিরা বেগমের হাত থেকে চাবিটা নিয়ে চলে গেল তার রুমে। ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে চলে আসলো নিচে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল সেই জায়গায়। শরীফ চৌধুরীকে দেখে গুন্ডারা আবার বলতে লাগলো, রে আবার কিসের জন্য এসেছিস? আমার ছেলে কোথায় আছে তাকে বের করে দে। যত টাকা লাগে আমি তোদের দিব। কিন্তু তোর ছেলে তো সেই 1 ঘন্টা আগে উপরে চলে গেছে। এখন তোর হাতে এতগুলো টাকা দেখে আমাদের সত্যি অনেক লোভ লাগতেছে। এই ধর শালাকে। শরীফ চৌধুরীকে ধরতে যাবে এমন সময় শরীফ চৌধুরীর গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে ওইখান থেকে চলে যায় মেন রোডে। আশেপাশে তাকিয়ে দেখতেছে, কিন্তু মেঘকে খুঁজে পাচ্ছে না। সকাল 10টা বেজে গেছে। পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু মেঘকে পায়নি। এদিকে মেঘের অবস্থা কেমন চলুন দেখে আসি। ময়লা আবর্জনার পাশে ফেলে দিয়ে চলে যেতেই মেঘ কোনো রকম উঠে আস্তে আস্তে হাসপাতালের দিকেই যাচ্ছিল। এমন সময় পেছন থেকে একটা মাইক্রো গাড়ি এসে মেঘকে মেরে দিয়ে যে চলে যেতে যাবে, এমন সময় গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক আর একটা মেয়ে বেরিয়ে আসে। মেঘের মাথা থেকে রক্ত পড়ছে। এটা দেখে মেয়েটা বলতে লাগলো, আবু, ছেলেটার মাথা থেকে তো অনেক রক্ত পড়তেছে, এখন কি করবে? মারে, ছেলেটাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে ছেলেটা মারা যাবে। তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয়। ঠিক আছে আপু, আমি যাচ্ছি। মেয়েটা গাড়ি নিয়ে আসতেই মেঘকে গাড়িতে উঠিয়ে চলে গেল হাসপাতালে। ভেতরে প্রবেশ করতেই ডাক্তার মেঘকে দেখে বলতে লাগলো, ওনার তো বুকে গুলি লেগেছে আর মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। আমি পুলিশকে জানাচ্ছি। ওনারা এসে যদি বলে তাহলে আমরা ছেলেটার ট্রিটমেন্ট করব, তা না হলে করব না। আপনারা কি পশু নাকি মানুষ বলেন তো? আপনাদের নামে আমি আদালতের কাছে বিচার দেব। এরপর আপনাদের দেখি আদালত কি শাস্তি দেয়। দেখুন, ওনাকে গুলি করা হয়েছে। এখন যদি আমরা ওনার ট্রিটমেন্ট করি তাহলে পুলিশ এসে ঝামেলা করতে পারে। সো আমরা ট্রিটমেন্ট করব না। আমি আসিফ চৌধুরী বলতেছি, আসিফ গ্রুপ অফ কোম্পানির মালিক। আপনারাও ট্রিটমেন্ট করেন, পুলিশদের আমি দেখে নেব। ঠিক আছে, তাহলে আমরা ওনার ট্রিটমেন্ট করতে নিয়ে যাচ্ছি। নার্স, ওনাকে নিয়ে যান। নার্স মেঘকে নিয়ে চলে গেল ভেতরে। 30 মিনিট হয়ে গেছে, এখনও ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না। এমন সময় পুলিশের আগমন। আরে আসিফ চৌধুরী যে, আপনি এখানে কি করেন? রাজীব সাহেব আপনাকে ডাক্তার ফোন দিয়েছিল। যার গুলি লেগেছে সে আমার আত্মীয়। আপনি চলে যান, দরকার পড়লে আপনাকে ফোন দেব। ঠিক আছে আসিফ চৌধুরী, এখন তাহলে আমি যাই। পুলিশ চলে গেল। এদিকে আসিফ চৌধুরী আর তানিয়া বসে আছে বেঞ্চে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর বলল, দেখুন আসিফ চৌধুরী, আপনি ছেলেটাকে এমন সময় নিয়ে এসেছেন যে সে এখন বাঁচা মরার মাঝখানে আছে। আল্লাহর কাছে দোয়া করেন যাতে সুস্থ হয়ে যায়। ঠিক আছে ডাক্তার, ওনার পেছনে যত নার্স ডাক্তার লাগে রেখে দেন, টাকা আমি দেব। আমি বাড়িতে যাচ্ছি, বিকেলে আসবো আবার। ঠিক আছে, আপনি যান তাহলে। আসিফ চৌধুরী আর তানিয়া চলে গেল তাদের বাড়িতে। কলিং বেল দিতেই তানিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। তাদের দুজনকে চিন্তিত দেখে বলতে লাগলো, কি হয়েছে তানিয়ার আব্বু, আপনি এত চিন্তিত কেন? এখন কিছু জিজ্ঞেস করো না, আমি সব কিছু পরে বলবো। তানিয়া মা, যা ফ্রেশ হয়ে নে। ঠিক আছে আব্বু, আপনিও যান। আসিফ চৌধুরী চলে গেল। সবাই ফ্রেশ হয়ে খাবার খাচ্ছে। চলুন দেখে আসি শরীফ চৌধুরীর কি অবস্থা। সারাদিন খুঁজে বিকেলে বাসায় গেল শরীফ চৌধুরী। তাকে দেখে মনিরা বেগম বলতে লাগলো, মেঘকে পেয়েছেন নাকি? না, পাই নাই। শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি আমার ছেলেকে হারিয়েছি। এখন সে কোথায় আছে কে জানে। হে আল্লাহ, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। তুমিই তো বলেছিলে গুন্ডাদের সাথে ছিল মেঘ। গুন্ডারা মেঘকে কিছু করে নাই তো?
গুন্ডারা মেঘকে মেরে কোথায় ফেলে দিয়ে এসেছে আমাকে বলে নাই। আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, আমি কোনো রকম বেঁচে ফিরেছি। এখন মেঘের চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে আসো। মেঘ যদি বেঁচে থাকে নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে, তুমি চিন্তা করো না। তাই যেন হয়। শরীফ চৌধুরী ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে মেঘের কথা ভাবছে। এমন সময় মেঘলা আসলো আর বলতে লাগলো, আব্বু, তোমাকে আর অফিসে যেতে হবে না, আমি কাল থেকে অফিসে যাব। তুমি আমাকে সব কিছু বুঝিয়ে দাও। মেঘলা, তোর বাবার হাত পা কিন্তু এখন চলতেছে, সব অফিসে বসার নাম নিস না। আমি আমার সব দিয়ে দিয়েছি তোদের, তোরা আমার ছেলেটাকে মেরে ফেলেছিস। আব্বু, আমাদের নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারো না তুমি। আমরা মানতেছি যে আমরা অনেক করেছি, তাই বলে এই না যে আমরা তাকে মেরে ফেলেছি। মেঘলা চলে গেল বাইরে। মেঘলাকে দেখে তার মা মনিরা বেগম বলতে লাগলো, মেঘলা, এখন কোনো কিছু করা যাবে না, কিছুদিন যাক, আস্তে আস্তে এই ধন সম্পত্তির মালিক তুই আর আমি হব। পরে শরীফ চৌধুরীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আম্মু, তাই করো। মেঘলা ও তার মা কথা বলছে। চলুন এখন মেঘের কাছ থেকে ঘুরে আসি। 3 জন ডাক্তার এবং 5 জন নার্স একসাথে বসে কথা বলছে। ডক্টর মনির, মেঘকে দেখে আপনি কি ভাবলেন? তাকে এইখানে রেখে সুস্থ করা যাবে নাকি আমেরিকাতে নিয়ে যাইতে হবে? মেঘকে এখানে রেখে সুস্থ করা যাবে, তবে আমার মনে হয় ওনার স্মৃতিশক্তি মুছে যেতে পারে, কারণ মাথায় অনেক বড় পরিমাণ আঘাত পেয়েছেন উনি। সে যাই হোক, আমাদের উদ্দেশ্য যে করেই হোক মেঘকে সুন্দর করা। সবাই একসাথে কাজ করবেন। এখন সবাই কাজে যান। ডক্টর মনির চলে গেল মেঘের কেবিনে। পালস চেক করতেই দেখতে পেল মেঘের হাতের আঙুল নাড়াচাড়া করছে। এরা দেখে বাকি ডাক্তারদের ডেকে নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ পর মেঘ চোখ খুলল, কিন্তু কাউকে চিনতে পারছে না। আপনারা কারা আর এইখানে আমাকে নিয়ে এসেছেন কেন? আমাকে প্লিজ কিছু করবেন না। দেখুন, আপনি এখন অসুস্থ আর আমরা ডাক্তার আপনার কোনো কিছু করব না। আমরা আপনাকে সুস্থ করে বাড়িতে পাঠাবো। আমার বাড়ি মানে? আমি কি? আমার নাম কি? আর আমি কোথায় বা আছি? আমি কিছু মনে করতে পারছি না। আপনি শান্ত হন, এইভাবে চিৎকার করবেন না। এইভাবে চিৎকার করলে আপনার মাথায় সমস্যা হবে। চুপচাপ বসেন। আমি এখনই আমার বাড়িতে যাব, আমাকে ছেড়ে দেন। মেঘ চিৎকার করছে। এটা দেখে ডাক্তার নার্সকে বলল, নার্স, তাড়াতাড়ি একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেন ওনার শরীরে, তা না হলে ওনাকে এইখানে আটকে রাখা যাবে না। ঠিক আছে ডাক্তার। নার্স ইঞ্জেকশন পুশ করে দিতেই মেঘ আবার ঘুমের দেশে পাড়ি জমালো। নার্স, আপনারা সব সময় ওনার কাছে থাকবেন। এখনও 3 ঘন্টা ঘুমাবে। ঘুম থেকে উঠলে যদি আবার এমন করে তাহলে আরেকটা ইঞ্জেকশন পুশ করে দিবেন। আমি বাকি ডাক্তারদের সাথে কথা বলতেছি। ঠিক আছে ডাক্তার। ডাক্তার চলে গেল। এদিকে আসিফ চৌধুরী বসে আছে সোফায়। এমন সময় হাসপাতাল থেকে ডাক্তার ফোন করলো। আসসালামু আলাইকুম আসিফ চৌধুরী, আপনাকে একটু হাসপাতালে আসতে হবে। আপনার রোগীর জ্ঞান ফিরেছে। ঠিক আছে ডাক্তার। আসেন। এই বলে ফোনটা কেটে দিয়ে তানিয়াকে নিয়ে চলে গেল হাসপাতালে। ডাক্তারের কেবিনে প্রবেশ করতেই ডাক্তার বলতে লাগলো, বসেন এইখানে, আপনাদের সাথে কথা আছে। ডাক্তার বলেন। আমরা রুগীকে এইখানে রাখতে পারবো না, আপনারা রুগীকে বাড়িতে নিয়ে যান। আর হ্যাঁ, রুগীর স্মৃতিশক্তি মুছে গেছে, হয়তো আবার কোনো এক ঝটকায় ফিরে আসতে পারে ওনার স্মৃতি। আচ্ছা, এনাকে আমরা আজকেই বাড়িতে নিয়ে যাব, তবে ওনাকে কন্ট্রোল করব কি করে, এটাই তো বুঝতেছি না। আপু, ওনার দায়িত্ব আমি নিব, দেখাশোনা আমি করব। আপনি ওনাকে আমাদের সাথে নিয়ে চলেন। ঠিক আছে মা, তুই যেহেতু বলতেছিস তাহলে নিয়ে যাই। মেঘকে নিয়ে আসিফ চৌধুরী চলে গেল বাড়িতে। আলাদা একটা রুমে মেঘের জন্য জায়গা করলো, সাথে একজন নার্স রাখলো তার সেবা করার জন্য। 3 ঘন্টা পার হতেই মেঘের জ্ঞান আবার ফিরে আসলো। এবার তানিয়া মেঘের হাত চেপে ধরে বসে আছে। তানিয়াকে দেখে বলতে লাগলো, এই, আপনি কি?
আপনি আমাকে মারতে এসেছেন তাই না? আমি তোমাকে মারতে আসি নাই, আমি তোমার অনেক প্রিয় একজন, বুঝেছো? এখন আমি যেটা বলবো এটাই করতে হবে তোমাকে। করব, কিন্তু আমি তো আপনার নাম জানি না, আর আমার নাম কি এটাও তো জানি না। তোমার নাম হচ্ছে তামিম আর আমার নাম তানিয়া। এখন চুপচাপ শুয়ে থাকো, আমি খাবার নিয়ে আসতেছি। এইখান থেকে উঠে কোথাও যাবে না, বলে দিলাম। ঠিক আছে, যাব না। তানিয়া চলে গেল নিচে। খাবার নিয়ে ওপরে আসতেই দেখতে পেল ফুলদানি হাতে নিয়ে নার্সকে দৌড়াচ্ছে মেঘ। এটা দেখে তানিয়া চিৎকার করে বলতে লাগলো, তামিম, তোমাকে কি বলে গিয়েছিলাম? তুমি উঠেছো কেন? আমি আর পারবো না ম্যাডাম এইখানে থাকতে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি হাসপাতালেই ভালো আছি। ঠিক আছে, তুমি চলে যাও, আমি দেখে নিতে পারবো। নার্স চলে যেতেই তানিয়া মেঘকে বিছানায় বসিয়ে খাইয়ে দিতে লাগলো। এদিকে মেঘও বাচ্চাদের মতো খাবার খাচ্ছে। এটা দেখে তানিয়া বলতে লাগলো, আচ্ছা তামিম, একটা কথা বলো তো, তোমার বাড়ি কোথায়? তুমি কি করতে কিছু মনে নেই তোমার? না, আমার মনে নেই। ও আচ্ছা, এখন খেয়ে চুপচাপ ঘুমাবে। ঠিক আছে। তানিয়ার কথা শুনে মেঘও ঘুমিয়ে গেল। এদিকে তানিয়া চলে আসলো নিচে। এসে দেখে তার বাবা বসে আছে। আসিফ চৌধুরী তানিয়াকে দেখে বলতে লাগলো, মা তানিয়া, আমি মনে হয় আর অফিসে যেতে পারবো না রে। কিছুদিন ধরে শরীরটা অনেক খারাপ লাগতেছে। তুই কাল থেকে অফিস দেখাশোনা করবি। ঠিক আছে আব্বু, তবে আমি তামিমকেও সাথে নিয়ে যেতে চাই অফিসে। তামিমটা কে আবার? তোমাকে তো বলাই হয়নি, যে ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে এসেছি তার নাম আমি তামিম দিয়েছি। ছেলেটা আমার কথা শুনে সব কিছু। মা, ছেলেটা এমনিতেই মেন্টাল। অফিসে গিয়ে যদি আবার কিছু করে, বুঝতেই তো পারছিস কত ক্ষতি হতে পারে আমাদের। আব্বু, তা তো বুঝতে পারছি, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে নিব। ঠিক আছে মা। তানিয়া আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল মেঘের কেবিনে। গিয়ে দেখে মেঘ ঘুমিয়ে আছে। এর দিকে তানিয়াও সোফায় এসে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে মেঘের ঘুম ভাঙতেই এই দিকে ওই দিক তাকিয়ে দেখে কেউ নেই। সোফার দিকে চোখ পড়তেই মেঘ দেখতে পেল তানিয়া শুয়ে আছে। এটা দেখে মেঘ উঠে চলে আসলো তানিয়ার কাছে। ফ্লোরে বসে তানিয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ দেখতে পেল তানিয়ার গালে একটা মশা বসেছে। কি করবে মেঘ বুঝতে পারছে না। ধপ করে তানিয়ার গালে চর বসে দিল। ঘুমের মধ্যে চর খেয়ে তানিয়া ধরফরিয়ে উঠল আর বলতে লাগলো, তামিম, তুমি এখানে কেন? আমার ঘুম আসছিল না, তাই এইখানে এসে বসেছিলাম, কিন্তু তোমাকে একটা মশাই কামড় দিচ্ছিল, তাই ওই মশাটাকে মেরে ফেললাম। তাই বলে আমার গালে চড় মারবে? আমি তো চড় মারি নাই, আমি তো মশা মেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন বিছানায় গিয়ে শুয়ে থাকো, সকালে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবেন আমাকে নিয়ে? তোমাকে নিয়ে আমাদের অফিসে যাব, এখন যাও। মেঘ চলে গেল। এদিকে তানিয়াও ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দুজন ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল অফিসে। তানিয়া বসে বসে ফাইল চেক করছে। হঠাৎ একটা ফাইল মেঘ হাতে নিতেই তানিয়া ভয় পেয়ে বলতে লাগলো, তামিম, এটা আমার কাছে দাও, এটার মূল্য অনেক, প্রায় 1 কোটি টাকা। প্লিজ কিছু করো না। আমি কিছু করব না, শুধু দেখব, পরে দিয়ে দিব। ঠিক আছে। মেঘ ফাইলটা থেকে তানিয়ার কাছে গিয়ে বলতে লাগলো, এই যে এইখানে ভুল করেছে, এইখানে 4-এর জায়গায় 6 হবে। মেঘের কথা শুনে তানিয়া তো অবাক, কারণ সে এই ফাইলটা 3 বার দেখেছে কিন্তু কোনো ভুল পেল না। আর মেঘ হাতে নিয়ে ভুল ধরে ফেলেছে। এটা দেখে তানিয়া বলতে লাগলো, বাহ তামিম, বাহ, তুমি অনেক সুন্দর কাজ করেছো। আচ্ছা, তুমি জানলে কি করে যে এইখানে 4 জায়গায় 6 হবে? জানি না, তবে আমার মনে হচ্ছে এই সকল কাজ আমি আগেও করেছি, তাই বললাম এইখানে 4-এর জায়গায় 6 হবে। কেন, আমি কি ভুল বলেছি? না, ভুল বলো নাই, সঠিকই বলেছো। আচ্ছা, আমি ওইগুলাও দেখতে পারি? অবশ্যই, এই নাও দেখো।
মেঘ সকল ফাইলগুলো দেখে ভুলগুলো সমাধান করে দিল। সন্ধ্যায় তানিয়া আর মেঘ বাড়িতে যেতেই তানিয়া তার আব্বুকে বলতে লাগলো, আব্বু জানো আজকে তামিম কি করেছে? না বললে জানবো কি করে বলতো? আজকে তামিম আমাদের 1 কোটি টাকার একটা প্রজেক্ট ঠিক করে দিয়েছে। 4-এর জায়গায় 6 হবে এটা বলে দিয়েছে। তবে আরও অনেকগুলো ফাইল দেখেছে, সবগুলো বলে দিয়েছে ভুলগুলো। হয়তো সে আগেও এই কাজ করেছে, আস্তে আস্তে হয়তো স্মৃতিশক্তি ফিরে আসতেছে। হয়তো আব্বু, তবে আমি চাচ্ছিলাম কি আমাদের অফিসে তো ভালো ম্যানেজার নেই, তামিমকে যদি বসিয়ে দেই তাহলে কি কোনো অসুবিধা হবে? এখন অফিস তোর হাতে, তোর যেটা ভালো মনে হবে এটাই কর, আমি আর কি বলবো তোকে। আর কয়েকদিন দেখি, যদি ভালো কাজ করে তাহলে আমাদের অফিসের ম্যানেজার বানিয়ে দিব। তাই করিস। এখন যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ঠিক আছে আপু। তানিয়া ফ্রেশ হয়ে মেঘকে নিয়ে খাবার খেয়ে নিল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এই 1 মাসে মেঘ তানিয়াদের অফিসটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আজকে সবার বেতন দিয়েছে। মেঘ তানিয়ার সাথে কথা বলছে, এমন সময় তানিয়া বলল, তামিম এই নাও, এইখানে 1 লাখ টাকা আছে। তুমি 1 মাস আমাদের অফিসে কাজ করেছো, এইটার টাকা। আর কাল থেকে তোমাকে ম্যানেজার হিসেবে জয়েন করা হবে। আশা করি আমাদের অফিসটা আরও এগিয়ে নিয়ে যাবে তুমি। ঠিক আছে, আপনি যেটা বলবেন এটাই করব। আর টাকাগুলো আপনার কাছে রেখে দেন, আমি টাকা নিয়ে কি করব? যখন লাগবে তখন না হয় নিব। ঠিক আছে, চলো আজকে বাড়ি চলে যাই, আজকে বেশি কাজ নেই। ঠিক আছে, চলেন। মেঘকে নিয়ে তানিয়া চলে গেল বাড়িতে। রাতে খাবার খাচ্ছে, এমন সময় আসিফ চৌধুরী মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা তামিম, তুমি কি এই কাজটা আগেও করেছো কোনো অফিসে? জি আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি এই কাজ আরও অনেক করেছি, তবে জানি না কোথায় করেছি। আচ্ছা বাদ দাও এসব। তবে তোমার পেটে এগুলো ফোসকা পড়ার দাগ কিসের? কেউ কি তোমার পেটে পানি ঢেলে দিয়েছিল? আমার কিছুই মনে নেই, তবে আমার পেটে খুব জ্বালা পোড়া করে। তানিয়া, কালকে তামিমকে নিয়ে ডাক্তারের কাছে যাস আর ওষুধ নিয়ে আসিস। ঠিক আছে আব্বু, যাবনে। তামিম এখন খাবার খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। মেঘ খাবার খেয়ে চলে গেল তার রুমে। নতুন একটা ফোন কিনে দিয়েছে মেঘকে তানিয়া। ওইটাই টিপছে, টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সকালে তানিয়ার ডাকে ঘুম ভাঙলো মেঘের। এই তামিম ওঠো, সকাল হয়েছে, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব আবার। উঠতেছি। মেঘকে ঘুম থেকে উঠিয়ে তানিয়া চলে গেল নিচে। সকালে খাওয়া দাওয়া করে সোজা চলে গেল অফিসে। ম্যানেজারের কেবিনে বসে আছে মেঘ। এমন সময় একটা মেয়ে আসলো আর বলতে লাগলো, স্যার আসসালামু আলাইকুম, আমি আপনার পিএ। ওয়ালাইকুম সালাম। আমার তো পিএর কোনো দরকার নেই। আপনি এক কাজ করেন, আপনি তানিয়া ম্যাডামের কাছে চলে যান। যদি দরকার হয় তাহলে আমি আপনাকে ডাক দিব। স্যার তানিয়া ম্যাডাম আমাকে আপনার কাছে পাঠিয়েছে, বলেছে যে আপনার খেয়াল রাখার জন্য। ও, তাহলে আপনি ওইখানে গিয়ে বসে থাকেন, যদি দরকার হয় তাহলে ডাক দিব আমি। ঠিক আছে স্যার। রুনা সোফায় বসে বিড়বিড় করছে, ও মাই গড, এমন একটা হ্যান্ডসাম ছেলের পিএ আমি, ভাবতেই অবাক লাগছে। যে করে হোক এই ছেলেটাকে আমার পটাতেই হবে, যে কোনো মূল্যে আমাকে পটাতেই হবে। রুনা এইসব ভাবতেছে, এমন সময় তানিয়া আসলো আর বলতে লাগলো, এই যে মিস রুনা, আপনাকে এতবার ডাকলাম, আপনার কোনো সারা শব্দ নেই কেন? সরি ম্যাম, কি করতে হবে বলেন, আমি এখনই করে দিচ্ছি। আমার কেবিনে গিয়ে দেখেন একটা লাল ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে আসবেন। সাথে আরও 3টা ফাইল রাখা আছে, নিয়ে আসবেন। ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। এই বলে রুনা চলে গেল তানিয়ার কেবিনে। এদিকে তানিয়া মেঘের দিকে এক নজরে তাকিয়ে আছে। এদিকে মেঘের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার কাজ করে যাচ্ছে। এদিকে যে 2জন নারী তার উপর ক্রাশ খেয়ে বসে আছে, এটা সে জানেই না। ম্যাডাম ম্যাডাম।
রুনা ডাকে তানিয়ার হুঁশ ফিরল। রুনা বলো। এনেন ফাইল। আর কিছু করতে হবে নাকি? না, আর কিছু করতে হবে না। তুমি একটু অফিসটা ঘুরে দেখে আসো, আমি কাজটা শেষ করে ফেলি। ঠিক আছে ম্যাম। রুনা হাঁটছে আর বারবার কেবিনের দিকে তাকাচ্ছে। এদিকে তানিয়া তার কাজ চালিয়ে যাচ্ছে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তানিয়া মেঘের কেবিনের সামনে এসে বলতে লাগলো, তামিম, রাত তো অনেক হয়েছে, এখন না হয় বাড়িতে চলো, বাকি কাজটা না হয় কালকে করবে। আর 5টা মিনিট বসেন, প্রজেক্টটা শেষ করেই যাই। কালকে বিদেশি ক্লায়েন্ট আসবে, যদি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তাহলে করো, আমি নিচে থেকে কফি খেয়ে আসি। ঠিক আছে ম্যাম, যান আপনি। তানিয়া কফি খেয়ে চলে আসলো উপরে। এসে দেখে মেঘ সবকিছু গুছাচ্ছে। সবকিছু গুছিয়ে চলে আসলো। এমন সময় কোথা থেকে যেন রুনা গাড়ির সামনে এসে দাঁড়ালো। রুনাকে দেখে তানিয়া অবাক হয়ে বলতে লাগলো, আরে রুনা, তুমি এত রাতে এখানে কি করো? ম্যাম, সামনের হাসপাতালে গিয়েছিলাম, আমার চাচি আম্মা অসুস্থ তো, ওনাকে দেখতে। আপনারা তো আমার বাসার সামনে দিয়ে যাবেন, আমাকে নামিয়ে দিয়ে যাবেন প্লিজ। ঠিক আছে, পিছনে বসো। তামিম, তুমি সামনে সিটে এসে বসো। আমার অসুবিধা হবে না, আপনি চালান। তানিয়া গাড়ি চালাচ্ছে আর বারবার আর চোখে লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছে। এদিকে রুনা বারবার মেঘের শরীরের সাথে ঘেঁষা খাচ্ছে। এটা দেখে তানিয়া কি বলবে বুঝে উঠতে পারছে না। গাড়ির স্পিড বাড়িয়ে দিল আরো। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো রুনাদের বাড়ির সামনে। গাড়িটা থামিয়ে তানিয়া বলল, রুনা, তোমার বাড়ি চলে এসেছে, এখন নামো। ধন্যবাদ ম্যাম, আমাকে এত রাতে সাহায্য করার জন্য। ইটস ওকে। এই বলে গাড়িটা আবার স্টার্ট দিয়ে চলে গেল বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে দুজন ঘুমিয়ে গেল। সকালে তানিয়ার চিৎকারের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। সবাই নিচে আসতেই আসিফ চৌধুরী বলতে লাগলো, কি রে তানিয়া, তোকে কি সার সকালে ভূতে ধরেছে? এইভাবে নাচানাচি করতেছিস কেন? আবু, আমেরিকার সব চাইতে বড় কোম্পানি এনএসটি এর সাথে আমরা কাজ করতে পারবো এখন থেকে। তামিম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। সব আল্লাহর ইচ্ছা। আপনি না হয় ওনাদের সাথে কথা বলে নিয়েন, দেখেন ওনারা কখন আসে। ওনারা বলেছে যে আজকে বিকেলে আমাদের অফিসে আসবে। তুমি এখন ঘুমাও, 1টার সময় অফিসে যাবে। আর আমি চাই আমেরিকার বায়ারদের সাথে তুমি প্রজেক্টটা ডিল করো। ঠিক আছে ম্যাম, আপনি যেটা বলবেন এটাই করব। এখন তাহলে আমি যাই। এই বলে মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই আবারও ঘুমিয়ে গেল মেঘ। দুপুরে তানিয়া মেঘকে নিয়ে চলে গেল অফিসে। এসে দেখে আমেরিকার বায়াররা চলে এসেছে। তাদের সাথে মিটিং করে সকল প্রজেক্ট নিয়ে নিল তানিয়ারা। আমেরিকার বায়াররা আরও কিছুক্ষণ থেকে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। এই 2 বছরে মেঘ এর অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় তানিয়ার বাবা বলল, তামিম, এখন তো তোমার কাছে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে না হয় একটা বিজনেস শুরু করো। আশা করি তোমার মাথায় যে বুদ্ধি আছে, এই বুদ্ধি দিয়ে তুমি এক নিমেষেই প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু আমি যদি আমার কোম্পানি খুলি, তাহলে আপনার কোম্পানি দেখবে কে? আমি আমাদের কোম্পানি দেখে নিতে পারবো, তুমি তোমার কোম্পানি খুলো, যা যা লাগবে আমি সব দিব। আমার কিছুই লাগবে না, যা লাগবে আমি নিজে ব্যবস্থা করে নিতে পারবো। ঠিক আছে, তাই করো, কাল থেকে লেগে পড়ো কাজে। মেঘ আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। এদিকে তানিয়া তার বাবা মাকে বলছে, আব্বু আম্মু, আমি তামিমকে বিয়ে করতে চাই। তার যেহেতু স্মৃতিশক্তি মুছে গেছে, সে কাউকে চিনে না। গত 2 বছরে যেহেতু চিনতে পারে নাই, এরপরেও চিনতে পারবে না আশা করি। এখন শুধু তামিম তার অফিসটা দিক, এরপর আমাদের বিয়ের কথা বলবো তাকে। তানিয়া মা, একবার যদি তামিমের স্মৃতি ফিরে আসে, তাহলে কিন্তু সে যে তোকে বিয়ে করেছে এটা সে স্বীকার করবে না। তখন তুই কি করবি? আব্বু, আমি সেই ব্যবস্থা করেই রাখবো। আমাদের বিয়ের সকল কিছু ভিডিও করে রাখবো, তাহলেই হবে। ঠিক আছে, তাই হবে।
এখন যা গিয়ে ঘুমো। তানিয়া চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। সকালে উঠে ফ্রেশ হয়ে মেঘকে নিয়েছে চলে গেল পুরনো অফিসে। সব কিছু দেখা শেষ হতেই তানিয়া বলতে লাগলো, তামিম, এই অফিসটা কিনে ফেলো। অফিসটা তো ভালোই, টাকাও কম লাগবে। আমিও এটাই ভাবছিলাম। আপনি কথা বলেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি সকল কাগজপত্র নিয়ে আসতেছি। আচ্ছা, আসেন। মেঘ গাড়িতে গিয়ে বসতেই কিছুক্ষণ পর তানিয়া সকল কাগজপত্র নিয়ে চলে গেল মেঘের কাছে। টাকাগুলো দিয়ে দিল লোকটাকে। দেখতে দেখতে কেটে গেল 7টি দিন। এই 7 দিন মেঘ তার মতো করে পুরো অফিসটা সাজিয়েছে। অফিসে কর্মীও নিয়োগ দিয়েছে, কাজও ভালোই চলছে। বিদেশি ক্লায়েন্টের সাথে বেশ ভালোভাবে কাজ করছে মেঘ আর তানিয়া। এইভাবেই কেটে গেল আরও 2টি বছর। এখন মেঘের অফিস বাংলাদেশে টপ 2 নম্বরে আছে। তানিয়াদের অফিস থেকেও এগিয়ে গেছে মেঘের অফিস। রাতে খাওয়া দাওয়া করছে সবাই। এমন সময় তানিয়ার ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে কে যেন কি বলল। এদিকে তানিয়া তাকে বলে খাবার খাওয়া শেষ করে মেঘকে বলতে লাগলো, তামিম, চলো আমার সাথে একটু 5 স্টার রেস্টুরেন্টে যাইতে হবে। এত রাতে ওইখানে কেন? আমাদের ক্লায়েন্ট দেশের বাহিরে চলে যাবে সকালে। ওনার কাছ থেকে 1 কোটি টাকা পাওয়া, ওই টাকাটাই দিবে আমাদের হাতে। ও আচ্ছা, চলেন তাহলে যাই। মেঘ গাড়ি চালিয়ে চলে আসলো 5 স্টার রেস্টুরেন্টে। টাকাগুলো নিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে যেই মেন সড়ক দিয়ে যাবে, এমন সময় তানিয়া বলল, তামিম, এইদিকে না গিয়ে বামে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমি তো ওই রাস্তা চিনি না, আপনি বলে দেন। ঠিক আছে, বলে দিব। তানিয়া বলে দিতেই লাগলো। মাঝ রাস্তা আসতেই হঠাৎ করে গাড়ির চাকা ফটাস করে ফেটে গেল। এটা দেখে মেঘ বলল, আপনি গাড়িতে বসে থাকেন, বাইরে আসার দরকার নেই। চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, এইখানে বিপদও হতে পারে। বিপদের কথা বলতেই জঙ্গলের ভেতর থেকে কয়েকটা গুন্ডা বের হয়ে বলল, বিপদ হতে পারে মানে? হয়ে গেছে, ধরে নে। তোদের জন্যই অপেক্ষা করছিলাম। যাক, ভালোই হলো, আজকে ভালো একটা দাও মারতে পারবো। কি বলিস তোরা? জি বস, আজকে ভালোই হবে। তোমরা চলে যাও, তা না হলে আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। হ্যাঁ, পুলিশ তো আমাদের ইশারায় চলে। 1 লক্ষ টাকা দিয়ে দিলে ওরা সব মানবে, আমাদের কোনো কিছুই করবে না, বুঝছিস? গাড়ির ভেতর থেকে তানিয়া বলল, তামিম, ওরা যা চাই দিয়ে দাও, আমাদের কিছু না করলেই হয়। আপনি বসে থাকেন চুপচাপ গাড়ির ভিতরে, আমি দেখতেছি। এই শালা তো বেশি কথা বলতেছে। আর তোরা দাঁড়িয়ে কি দেখতেছিস? ধর শালারে, ধরে গাছের সাথে বেঁধে ফেল। ওরা যেই মেঘকে ধরে গাছের সাথে বেঁধে ফেলতে যাবে, এমন সময় পেছন থেকে গুন্ডার লিডার এসে মেঘের মাথায় পিস্তল দিয়ে বাড়ি মারে। সাথে সাথে মেঘ অজ্ঞান হয়ে যায়। এদিকে তানিয়া তো ভয়ে শেষ। এই নে টাকা, প্লিজ আমাদের ছেড়ে দেন। ছেড়ে দিব। আমাদের সাথে ঝামেলা না করলে তো আর এইভাবে মার খেয়ে নিচে রক্তাক্ত অবস্থা হতো না। এখন গাড়িটা ঠিক করে তাকে নিয়ে হাসপাতালে যা। ওই চল, আমরা যাই, আমাদের কাজ শেষ। এই বলে গুন্ডাগুলো চলে গেল। এদিকে তানিয়া গাড়ি থেকে নেমে মেঘের কাছে এসে দেখে মেঘের মাথা ফেটে রক্ত পড়ছে। এর দেখে তানিয়া তাড়াতাড়ি করে মেঘের মাথায় তার ওড়নাটা বেঁধে দিয়ে ফোন দিল আসিফ চৌধুরীকে। বেশ কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে আসিফ চৌধুরী ফোনটা রিসিভ করলো। হাপু, হাম্মু, তামিমকে গুন্ডারা মেরে ফেলেছে। এখন তামিমের মাথা থেকে অনেক রক্ত পড়তেছে। প্লিজ আব্বু, তুমি তাড়াতাড়ি আসো। তুই তো গাড়িতে আসছিস, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। আমি আসতেছি হাসপাতালে। গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসো, আমি ওইখানে আছি। ঠিক আছে, আসতেছি আমি। এই বলে তানিয়া ফোনটা কেটে দিয়ে মেঘের মাথাটা তার কোলে নিয়ে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আসিফ চৌধুরী তার ড্রাইভারকে নিয়ে চলে আসলো তানিয়াদের কাছে। এসে তাকে তানিয়া কান্না করছে। মা, আমি চলে এসেছি, তামিমের কিছুই হবে না,
চল এখন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ও আব্বু চলো। ড্রাইভার সাহেব, আপনি এক কাজ করেন, ওই গাড়ির টায়ারটা চেঞ্জ করে বাড়িতে চলে যান, আমরা হাসপাতালে যাচ্ছি। ঠিক আছে স্যার। মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেল। ডাক্তাররা মেঘের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে গেল। দীর্ঘ 3 ঘন্টা পর ডাক্তার সাহেব বের হয়ে বলল, দেখুন আসিফ চৌধুরী, উনি হয়তো এর আগে সেম জায়গায় ব্যথা পেয়েছে, এখন আবারও সেম জায়গায় ব্যথা পেয়েছে। আমরা বুঝে উঠতে পারছি না উনি কোমায় চলে যাবে নাকি ওনার জ্ঞান ফিরবে। 72 ঘন্টার ভেতরে যদি জ্ঞান না ফেরে তাহলে উনি কোমায় চলে যাবে। আপনারা ওনার জন্য দোয়া করেন যাতে ওনার জ্ঞানটা ফিরে আসে। আর যদি কোমায় চলে যায় তাহলে আমরা শিওর দিয়ে বলতে পারবো না যে কবে তার জ্ঞান ফিরবে। ডাক্তারের মুখে এমন কথা শুনে তানিয়া কান্না করতে করতে চেয়ারে বসে পড়ে। এদিকে আসিফ চৌধুরী তার মেয়েকে সান্ত্বনা দিতে দিতে বলে, তানিয়া, তামিমের কিছুই হবে না, দেখে নিস। তুই কান্না করিস না মা, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় তামিমকে। আজকে যদি আমি ওই রাস্তা দিয়ে না আসতাম তাহলে হয়তো কিছু হতো না। সব কিছু আমার জন্য হয়েছে, সব আমার অপরাধ। এসব বলছে আর কান্না করছে। দেখতে দেখতে কেটে গেল 3টি দিন। এখনো মেঘের জ্ঞান ফেরেনি। রাত প্রায় 3টে। মেঘের পাশের বেডে ঘুমিয়ে আছে তানিয়া। এদিকে মেঘের জ্ঞান ফিরতে সে বুঝতে পারলো হাসপাতালের বেডে শুয়ে আছে, আর মনে মনে বলতে লাগলো, আমি এই জায়গায় কেন? আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে আব্বুকে বাঁচানোর জন্য। আমাকে এক্ষুনি যেতে হবে, এইখানে থাকলে আব্বুকে বাঁচাতে পারবো না। এই বলে সবকিছু খুলে রেখে যেই চলে যেতে যাবে, এমন সময় নার্স মেঘকে আটকিয়ে বলতে লাগলো, আরে আপনি অসুস্থ, এখন কোথায় যাইতেছেন? চলেন আপনাকে ওষুধ দিব। নার্স, আপনি আমাকে যেতে দেন। এদিকে আব্বুকে গুন্ডারা আটকিয়ে রেখেছে, আমাকে এক্ষুনি যাইতে হবে, তা নাহলে আব্বুকে মেরে ফেলবে ওরা। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি আসেন আমার সাথে। এই বলে নার্স মেঘের হাত ধরে টানতে লাগলো, কিন্তু মেঘ তো নাছোড়বান্দা, সে যাবে যখন বলেছে যাবেই। এই বলে নার্সের হাত থেকে ছুটে দৌড়ে চলে গেল নিচে। এদিকে নার্স তানিয়ার কাছে এসে বলতে লাগলো, ম্যাম ম্যাম তামিম স্যার তো পালিয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি চলেন। মানে কি বলতেছেন আপনি এইসব? ওই তো তামিম বেডে শুয়ে আছে। ঘুম ঘুম চোখে বেডের দিকে তাকাতে দেখতে পেল কেউ নেই। তানিয়া নার্সকে বলতে লাগলো, তামিম কোথায় গেছে আর কোন দিক দিয়ে গেছে? উনি তো বলতেছে ওনার বাবাকে নাকি কোন গুন্ডারা মেরে ফেলবে, এর জন্য উনি আমার হাত থেকে ছুটে দৌড়ে নিচের দিকে গিয়েছে। তার মানে তামিমের আগের স্মৃতি ফিরে এসেছে। আমাকে এক্ষুনি যাইতে হবে তামিমের কাছে, এক্ষুনি যাইতে হবে। এই বলে তানিয়া দৌড়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তামিম নেই, তাই তাদের গাড়িটা নিয়ে খুঁজতে লাগলো মেঘকে। কিন্তু মেঘকে আর পাবে কোথায়? সে তো চলে গেছে তার বাড়িতে। গেটের সামনে এসে কলিং বেল দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, ছোট সাহেব, আপনি এত বছর পর কোথায় থেকে আসলেন? মানে কি বলতেছো? এত বছর পর মানে? আপনি প্রায় 5 বছর পর এই বাড়িতে এসছেন। আপনার চিন্তা করতে করতে সবাই হাল ছেড়ে দিয়েছিল। আপনি ভিতরে এসে বসেন, আমি এক্ষুনি বড় সাহেব আর ম্যামকে ডেকে আনতেছি। কাজের লোকটা চলে গেল। এদিকে মেঘ সোফায় বসে আছে, তার মাথাটাও চিনচিন করে ব্যথা করছে। এদিকে শরীফ চৌধুরী দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুই এত বছর পর কোথা থেকে এসেছিস? তোকে আমি এই পুরো ঢাকা শহর খুঁজে ফেলেছি, তোকে পাই নাই। মেঘ আর কিছু বলতে যাবে এমন সময় আবার অজ্ঞান হয়ে গেল। মেঘের এই অবস্থা থেকে শরীফ চৌধুরী মেঘকে নিয়ে চলে আসে হাসপাতালে। এইখানে কথা হচ্ছে, মেঘ যে হাসপাতালে ছিল তাকে আবারও সেই হাসপাতালে নিয়ে এসেছে। নার্সটা দেখে বলতে লাগলো, আরে আপনারা ওনাকে কোথায় পেলেন? ওনার জন্য একটা মেয়ে 3 দিন ঘুমায় না। 2 ঘন্টা আগে পাগলের মতো মেয়েটা ওনাকে খুঁজতে খুঁজতে বেরিয়ে গেছে। আচ্ছা, আগে আপনি ওনার ট্রিটমেন্ট করেন, বাকিটা পরে দেখা যাবে কি হয়। আর ওই মেয়েটাকে ফোন দিয়ে বলেন যে আবার হাসপাতালে চলে এসেছে। ঠিক আছে। নার্স তানিয়াকে ফোন দিয়ে বলে দিল হাসপাতালে চলে আসতে। এদিকে নার্স এবং ডাক্তাররা মেয়েকে ট্রিটমেন্ট করছে। বেশ কিছুক্ষণ পর আসিফ চৌধুরী এবং তানিয়া আসলো। নার্সকে দেখে বলতে লাগলো, নার্স, তামিম কোথায়?
আর এখন কেমন আছে সে? উনি এখন অজ্ঞান আছে। আপনারা ওই যে একটা ভদ্রলোক আর ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে, ওনাদের সাথে কথা বলেন। ওনারা নিয়ে এসেছে তামিম স্যারকে। নার্সের কথা শুনে আসিফ চৌধুরী আর তানিয়া চলে গেল শরীফ চৌধুরীর কাছে। আসিফ চৌধুরী শরীফ চৌধুরীর হাত ধরে বলতে লাগলো, ধন্যবাদ আপনাকে আমাদের তামিমকে আমাদের কাছে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। আসিফ চৌধুরীর কথা শুনে শরীফ চৌধুরী মাথা ওঠাতেই আসিফ চৌধুরী চমকে গিয়ে বলতে লাগলো, আরে শরীফ চৌধুরী, বিখ্যাত বিজনেসম্যান শরীফ চৌধুরী আপনি, তাই না? আমি শরীফ চৌধুরী। তারা কে বলেন? আমার ছেলেকে কোথায় পেয়েছেন আপনারা? আপনার ছেলে মানে কার কথা বলতেছেন আপনি? আপনারা যাকে তানিম তানিম বলতেছেন, ওর নাম তানিম না, ওর নাম হলো মেঘ চৌধুরী। সে আমার ছেলে। 4 বছর আগে একটা দুর্ঘটনার কারণে আমি মেঘকে হারিয়ে ফেলি। ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে চলেন বসে কথা বলি। চলেন। সবাই বসে পড়লো চেয়ারে। এবার আসিফ চৌধুরী বলতে লাগলো, প্রায় 4.5 বছর আগের কথা। আমরা তিতুমির কলেজের পেছন দিক দিয়ে আসার সময় মেঘ আমাদের গাড়ির সামনে পড়ে গাড়ির সাথে ধাক্কা লেগে তার মাথাটা ফেটে যায়। প্রায় 4.5 বছর তার স্মৃতি ছিল না। এখন হয়তো তার স্মৃতি ফিরে এসেছে, তাই সে আমাদের চিনতে পারছে না। তবে একটা কথা, তামিম গ্রুপ কোম্পানির মালিক কিন্তু আপনার ছেলে। মানে আপনি কি বলতেছেন দেশের টপ 2 নম্বরে আছে তানিম চৌধুরীর কোম্পানি? ওই কোম্পানির কথা বলতেছেন আপনি? আমি ওই কোম্পানির কথা বলতেছি। তবে এই 4 বছরে মেঘের জীবন অনেকটা পাল্টে দিয়েছে আমার মেয়ে তানিয়া। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, মেঘের সাথে আমার মেয়ের বিয়েটা দেওয়ার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না। আমার ছেলেকে যেহেতু 4.5 বছর আপনার মেয়ে এবং আপনারা দেখাশোনা করেছেন, সেহেতু আপনার মেয়েকে আমার ছেলের বউ করেই নিব। সবাই কথা বলছে। এমন সময় নার্স এসে বলতে লাগলো, এইখানে শরীফ চৌধুরীকে, ওনাকে ডাকতেছে, বলছে ভিতরে যাওয়ার জন্য। আপনারা বসেন, আমি আসতেছি ভিতর থেকে। এই বলে শরীফ চৌধুরী চলে গেল ভেতরে। মেঘ বেডে শুয়ে শুয়ে ভাবতেছে সে আগে কি করে হাসপাতালে এসেছে। এইসব ভাবছে, এমন সময় শরীফ চৌধুরী এসে মেঘের হাতটা ধরলো আর বলতে লাগলো, বাবা, এইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই সুস্থ হ, এরপর সব বলবো তোকে। আর তোর পেটের দাগগুলো এখনো যায় নাই? না আব্বু। আচ্ছা, ওই মেয়েটা কে? ওনাকে তো আগে কখনোই দেখি নাই। তুই সুস্থ হ, এরপরে বলবো সবকিছু। এখন কিছুই বলা যাবে না। ঠিক আছে আব্বু। শরীফ চৌধুরী আরও কিছুক্ষণ থেকে চলে গেল বাইরে। দেখতে দেখতে হাসপাতালে 7টি দিন কেটে গেল। মেঘকে রিলিজ দিয়ে দিতেই তাকে নিয়ে চলে গেল বাড়িতে। এদিকে তানিয়া তার রুমে শুয়ে শুয়ে ভাবছে, সে কি আর মেঘকে পাবে? তার তো আগের স্মৃতি ফিরে এসেছে। সে তো অন্য কেউ ভালোবাসতে পারে, এইসব ভাবছে। এমন সময় আসিফ চৌধুরী আসলো। মা, এত চিন্তা করিস না। শরীফ চৌধুরী অনেক ভালো মানুষ। উনি একবার মুখে যা বলে তাই করে। আপু, আপু, আমি মেয়েকে হারাতে পারবো না। আমি মেয়েকে এই 4 বছরে অনেক ভালোবেসে ফেলেছি। এখন সে আমার জীবনটা না থাকলে মনে হয় আমি চলতে পারবো না। কিছুই হবে না, মেঘ তোর ছিল, তোরই থাকবে রে। যা, রেডি হয়ে আয়, শরীফ চৌধুরীর বাড়িতে যাব। ঠিক আছে আব্বু। তানিয়াকে নিয়ে আসিফ চৌধুরী চলে গেল মেঘদের বাড়িতে। এদিকে মেঘ আজকে ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ পর 4 বছরের একটা মেয়ে এসে ডাকতে লাগলো, মামা মামা ওঠো ওঠো, আম্মু ডাকতেছে। কে তুমি মামনি? আর তোমার আম্মু কে? আমার মেয়েকে চিনতে পারছিস না মেঘ? দরজার বাইরে থেকে মেঘলা বলে উঠল কথাটা। আরে আপু, তুমি? আমি। ভাই, আমাকে মাফ করে দে। আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি রে। আসলে তুই জানিস আমার রাগ কেমন। এখন আমি গরিব ছেলের সাথে সংসার করতেছি। এখন সব কিছুই বুঝি। টাকা থাকলে অহংকার করতে নেই। এবার তো বুঝেছিস? এখন ঠিক আছে। মামা, আসো আমার কাছে। তা নাম কি তোমার? আমার নাম আখি।
ওলে ওলে, অনেক সুন্দর নাম তো আমার মামুনিটার। তোর পেটের ফোসকাগুলো এখনো আছে নাকি রে? আছে। কেন? দেখা বলতেছি। দেখতে হবে না। দেখা বলতেছি। এই বলে দুই ভাই বোন জোরাজুরি করতে লাগলো। এদিকে তানিয়া ঘরের ভেতরে ঢুকতে যাবে, এমন সময় এসব দেখে আর ঢুকতে পারলো না। দরজার বাইরে থেকে সবকিছু দেখতে লাগলো। এইদিকে মেঘলা মেঘের শরীরটা দেখে কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। আরে আপু, কি করতেছিস? মাপ চাইতেছিস কেন? মাপ চাইতে হবে না। তা দুলাভাই আসে নাই? না রে, রিক্সা চালাই তো, তাই আর কি আসতে পারে নাই। আমাদের অফিসে কোনো একটা পোস্টে কাজ দিয়ে দিলেই তো হতো, রিক্সা চালাতে হবে কেন? বলেছিলাম যাই নাই, তাই আমি মাঝে মধ্যে আপুর অফিসে গিয়ে কাজ করি আখিকে নিয়ে। আচ্ছা, দুলাভাইয়ের নাম্বারটা দে, আমি কথা বলে নিচ্ছি, দেখি দুলাভাই কি বলে। ঠিক আছে, এই নে নাম্বার 017192645। যা, ফ্রেশ হয়ে আয়, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও। মেঘলা চলে যেতে তানিয়া রুমে প্রবেশ করলো। তানিয়াকে দেখে মেঘ বলতে লাগলো, এই আপনি কে আর এইখানে কি করেন? আমি তোমার প্রিয় মানুষ, আর এখানে থাকবো না তো কোথায় থাকবো? যাও, ফ্রেশ হয়ে আসো আগে, এরপর তোমাকে নিয়ে নিচে যাব। আমি কি কচি খোকা নাকি যে আমাকে হাত ধরে নিয়ে যাইতে হবে? আপনি নিচে চলে যান, আমি একাই যাইতে পারবো, কারো যাওয়া লাগবে না। ঠিক আছে, আসেন। তানিয়া চলে গেল নিচে। এদিকে মেঘ দাঁত ব্রাশ করতে করতে চলে গেল ছাদে। পাশের বাড়িতে একটা মেয়ে থাকতো, তার সাথে মেঘের ভালো বন্ধুত্ব ছিল। মেঘ উকিঝুঁকি দিয়ে দেখতেছে মেয়েটাকে দেখা যায় কিনা। এমন সময় একটা মেয়ে আসলো বারান্দায়। মেঘের দিকে মেয়েটা তাকিয়ে বলতে লাগলো, আরে মেঘ, তুমি কখন এসেছো এই বাড়িতে? এই তো কয়েকদিন হলো। তা তোমার কি খবর? দেখে তো মনে হচ্ছে বিয়ে করে ফেলেছো। কি আর করব বলো, ভাবছিলাম তো তোমাকে বিয়ে করব। তুমি যদি আর 2টা মাস আগে আসতে তাহলে তোমাকে বিয়ে করতে পারতাম। ও আচ্ছা, তা তোমার বর কোথায়? তাকে দেখাবে না নাকি? অবশ্যই দেখব, সন্ধ্যায় আসবো তোমাদের বাড়ি, তখন দেখতে পারবে। ঠিক আছে, আসো। মেঘ দাঁত ব্রাশ করতে করতে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখতে পেল অনেকজন বসে আছে। মেঘকে দেখে আসিফ চৌধুরী বলতে লাগলো, আসো মেঘ, এইখানে বসো। তা তোমার অফিসে কবে জয়েন করবে? প্রায় তো 10 দিনের ওপর হবে তুমি অফিসে যাও না, একবার গিয়ে দেখে আসলে তো ভালো হতো। আঙ্কেল, কি বলতেছেন এইসব আপনি? আমার অফিস কোথা থেকে আসবে আবার? আমি তো আমার আব্বুর অফিস দেখাশোনা করতাম মাঝে মধ্যে। মেঘ, তোর জীবন থেকে 4.5টা বছর হারিয়ে ফেলেছিস। মানে কি বলতেছো আব্বু? আমি তো কিছুই বুঝতেছি না। আস্তে আস্তে বুঝতে পারবি, চল এখন খাওয়া দাওয়া করে নেই, এরপর তোকে নিয়ে তোর অফিসে যাব। ঠিক আছে, চলো। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল মেঘের অফিসে। মেঘ প্রবেশ করতেই অফিসের কিছু লোক বলতে লাগলো, তামিম স্যার, আপনারা কোথায় ছিলেন এই কয়েকদিন? আপনি না আসার কারণে আমাদের অনেকগুলো প্রজেক্ট রিজেক্ট হয়ে গেছে। আপনারা কাকে তামিম বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। স্যার, আপনার নামই তো তামিম। আমার নাম তো তামিম না, আমার নাম তো মেঘ। আপনাদের হয়তো ভুল হচ্ছে কোথাও। মেঘ, ওদের ভুল হচ্ছে না, তোর ভুল হচ্ছে। তোকে বলেছিলাম না, তোর জীবন থেকে 4.5টা বছর গেছে। তুই 4.5 বছর আগে তোর স্মৃতি চলে গিয়েছিল, এখন আবার ফিরে এসেছে। এই 4.5 বছর তুই তামিম নামের গ্রুপ অফ কোম্পানি খুলেছিস এবং বিখ্যাত বিজনেসম্যান নাম্বার 2 এ আছিস। ও মাই গড, আমি এত বড় লোক হয়ে গেছি? তবে আমার এই 4.5 বছরের জমানো টাকাগুলো কোথায় রেখেছি আমি তো মনে করতেই পারছি না। আমার সাথে তোমার কেবিনে চলো, আমি দেখাচ্ছি তোমার টাকাগুলো কোথায় রেখেছো। তানিয়া সবাইকে নিয়ে চলে গেল কেবিনের ভেতরে। ফিঙ্গারপ্রিন্ট লক খুলে লকারের 5টা চাবি দিয়ে লকারটা খুলল। পরে মেঘের হাতের ফিঙ্গার দিতে লক খুলে গেল। ভেতরে কোটি কোটি টাকা রাখা আছে। এই টাকাগুলো সব তোমার,
তুমি নিজের মেধা দিয়ে ইনকাম করেছো, আর এই কোম্পানিটাও তোমার। শরীফ চৌধুরী মেঘের কাঁধে হাত রেখে বলল, বাবা এখন তুই কি করবি বল। আব্বু, আমি এই অফিসটাই চালাতে চাই, আবার আগের মতো করে। ঠিক আছে, তোর যেটা ইচ্ছা। আর আমরা তোর বিয়ে ঠিক করেছি তানিয়ার সাথে। আব্বু, আমি বিয়ে করতে পারবো না ওনাকে, আমার গার্লফ্রেন্ড আছে। মেঘের মুখ থেকে এই কথা শুনে তানিয়া কান্না করতে করতে অফিস থেকে বেরিয়ে গেল। এটা থেকে আসিফ চৌধুরী বলতে লাগলেন, বাবা মেঘ, আমার মেয়েটা তোমাকে গত 4 বছর ধরে আগলে রেখেছে। একবার আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে দেখো তো, চোখের নিচে কতটা কালি পড়েছে। তোমাকে সে অনেক ভালোবাসে। আমার একটাই মেয়ে, আমি আমার মেয়েকে সুখে দেখতে চাই। আমার মেয়ে যেইখানে সুখে থাকবে আমি তাকে সেইখানেই সুখে রাখবো। চলো তানিয়ার মা। এই বলে তানিয়ার বাবা মা চলে গেল। নিচে গিয়ে দেখে তানিয়া গাড়িতে বসে কান্না করছে। এটা দেখে তানিয়ার বাবা তানিয়ার মাথায় হাত রেখে বলতে লাগলো, মা তানিয়া, তোর ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, মেঘ দেখবি এক সময় আবার তোর কাছে ফিরে আসবে। কিছুদিন অপেক্ষা কর। আব্বু, আর যদি না ফিরে আসে তাহলে তোমরা আমার জন্য যেই ছেলে পছন্দ করবে আমি সেই ছেলেকেই বিয়ে করব। ঠিক আছে, চল এখন বাড়িতে চলে যাই। তানিয়াকে নিয়ে চলে গেল বাড়িতে। এদিকে শরীফ চৌধুরী মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, তানিয়া কিন্তু তোকে সত্যিই ভালোবাসে। সে 4.5 বছর তোকে আগলে রেখেছে। যেই দিন হাসপাতালে ভর্তি ছিলি তোর সেবা করেছে। তুই চাইলে হাসপাতালের নার্সকে গিয়ে জিজ্ঞাসা করতে পারিস। এখন আমার বাড়িতে গেলাম, তুই কাজ শেষ করে আয়। ঠিক আছে আব্বু, তুমি যাও, আমি রাতে আসবো। শরীফ চৌধুরী চলে গেল। এদিকে মেঘ তার কেবিনে বসে আছে। এমন সময় তার পিয়া আসলো আর বলতে লাগলো, স্যার, আপনি হয়তো আগের সব কিছু ভুলে গেছেন, তাই কিছু মনে করতে পারছেন না। তানিয়া ম্যাম আপনার জন্য অনেক কিছু করেছে। আমি নিজের চোখে দেখেছি সব কিছু। আপনাকে বাঁচানোর জন্য যা যা করেছে, থাক সেই কথা নাই বা বললাম। আমি এই চাকরিটা ছেড়ে দেব 1 তারিখে। আমার বিয়ে ঠিক করেছে বাড়ি থেকে। শেষ একটা কথা বলে যাই, তানিয়া ম্যামকে হারিয়েন না। এই বলে মেঘের বিয়ে চলে গেল। এদিকে মেঘ তার কেবিনে বসে ভাবছে সে কি করবে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, বেবি, তুমি এতদিন কোথায় ছিলে? আমি এই 4টি বছর তোমাকে অনেক খুঁজেছি, পাই নাই। প্লিজ বেবি, আমার সাথে দেখা করো আজকে। ঠিক আছে, বিকেলে আমি আসতেছি তোমার কাছে। তুমি পার্কে থেকো 5টার সময়। ঠিক আছে বেবি, এখন তাহলে রাখছি। এই বলে মেঘের গার্লফ্রেন্ড ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু ইমন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, কি রে বন্ধু, এত বছর পর ফিরে এসে আমাকে ভুলে গেলে? বন্ধু, তোর নাম্বার মনে ছিল না রে, তাই আর কি আমি তোর সাথে যোগাযোগ করতে পারি নাই। তা তুই কোথায় আছিস? চল বিকালে দেখা করি। ঠিক আছে, চল তাহলে বিকালে দেখা করে। পিকে পার্কে থাকবো আমি বিকাল 5টায়। আর আমার গার্লফ্রেন্ডের সাথেও পরিচয় করিয়ে দিব তোকে। ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের সাথেও পরিচয় করে দিব তোকে। এখন বাই, বিকালে দেখা হচ্ছে। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। দুপুরে কাজ শেষ করে খাবার খেতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আফরিনের বান্ধবী, আমাকে আপনি চিনবেন না। ওয়ালাইকুম সালাম। তা আপনি হঠাৎ আমাকে ফোন দিয়েছেন কেন? ভাইয়া, আপনি এখন ডুডু কফি শপে আসতে পারবেন? একটু দরকার আছে। ঠিক আছে, আমি আসতেছি এখনই। এই বলে মেঘ চলে গেল ডুডু কফি শপের সামনে। বাইকটা পার্ক করে ওপরে যাবে এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, ভাইয়া ওই দেখেন, আফরিন একটা ছেলের হাত ধরে বসে আছে। এটা আফরিনের বয়ফ্রেন্ড। শুধু এটাই না, ওর আরো অনেক বয়ফ্রেন্ড আছে। আজকে আপনাকে সব দেখাবো। আমি বিশ্বাস করি না এটা ওর বয়ফ্রেন্ড।
আপনি চাইলে তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন সে কোথায় আছে, দেখেন কি বলে। ঠিক আছে, ওয়েট, দিতেছি এখনই। মেঘ ফোন দিতেই আফরিন ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো। বেবি, তুমি এখন কোথায় আছো? এই তো আমি ঘরে শুয়ে আছি। কেন বেবি, কি হয়েছে? না কিছু না, রাখছি তাহলে। দেখেছেন আপনার গার্লফ্রেন্ড কি বলেছে? পিক তুলে রাখেন, আরো দেখতে পারবেন আজকে। সারাদিন ঘুরে ঘুরে 10টা ছেলের সাথে পিক তুললো মেঘ, আর ভাবতে লাগলো এতগুলো ছেলেকে সময় দেয় কোন সময়। বিকেলে 5টা, পার্কে বসে আছে আরফিন আর ইমন। এমন সময় মেঘ ওদের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘকে দেখে আরফিন ভয় পেয়ে বলতে লাগলো, আরে তুমি এইখানে আসো, আমার ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে আমার ভাইয়া ইমন। ইমন ভাইয়া, ওনার সাথে পরিচিত হয়ে নাও। এই বেশরম বেহায়া মেয়ে, তোর কি একটু লজ্জা শরম নেই? কয়টার সাথে রিলেশন করিস বলতো? বন্ধু কি হয়েছে? তুই শ্রাবণীকে মারতেছিস কেন? ইমন, ওর নাম শ্রাবণী না, ওর নাম হচ্ছে আফরিন। এই দেখ, আজকে সে যতটা ছেলের সাথে কথা বলেছে আমি প্রত্যেকটার ছবি তুলেছি। এই মেয়ে শুধু আমাদের সাথে না, আরও অনেকের সাথে রিলেশন করেছে আর ধোকা দিয়েছে। তুই তো দেখি অনেক চালাক মেয়ে রে, আজকে দেখা কর কি করে। এই বলে ইমন আরও 3টে চর মারল। এদিকে মেঘও আফরিনকে চর মেরে ইমনের সাথে চলে আসলো বাইরে একটা কফি শপে। রাত অব্দি আড্ডা দিয়ে চলে গেল বাড়িতে। কলিং বেল দিতেই মেঘের সৎমা এসে দরজা খুলে দিল। কি রে, এত রাত হয়েছে কেন? একটু কাজ ছিল আম্মু, তাই রাত হয়ে গেছে অনেক। ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি টেবিলে। না খাবো না, বাহির থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে যা ঘুমা। মেঘ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে কেটে গেল 2টি মাস। এই 2 মাসে তানিয়ার সাথে মেঘ কোনো যোগাযোগ করেনি। রাতে তানিয়া খাবার টেবিলে বসে আছে। এমন সময় তানিয়ার আব্বু বলে উঠল, তানিয়া, অনেক তো হয়েছে, আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, তার সাথে বিয়ে ঠিক করেছি তোর। এখন তুই যদি সম্মতি দিস তাহলে আমি বিয়ের কথা বলতে পারি তাদের সাথে। আবু, আপনি বিয়ে ঠিক করেন। যে আসার সে আসবে না কোনো দিন, তার জন্য অপেক্ষা করে আর কত কষ্ট করব। আমি ছেলের পরিবারের সাথে কালকেই কথা বলতেছি। ঠিক আছে। তানিয়া খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। এদিকে শরীফ চৌধুরী এবং তার স্ত্রী বসে আছে সোফায়। এমন সময় শরীফ চৌধুরীর স্ত্রী বলে উঠল, ছেলেটা 1 মাস ধরে বাহির থেকে মদ খেয়ে আসে, আপনি কিছু বলেন না কেন? তাকে বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। মেঘের অনুমতি ছাড়া তো আর আমি বিয়ের কথা বলতে পারবো না। আজকে আসুক, তাকে বলবো, তার জন্য মেয়ে দেখছি। তানিয়াকেই এই বাড়ির বউ বানিয়ে আনবো। আমি শরীফ চৌধুরী কোনোদিন কাউকে কথা দিয়ে কথা ফেলি নেই, আজকেও ফেলবো না। তাই করেন। মেঘকে আবার আগের মতো ঠিক করতে পারবে একমাত্র তানিয়া, আর কেউ না। শরীফ চৌধুরী এবং তার স্ত্রী কথা বলছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। কাজের লোক দরজা খুলতে মেঘ মদ খেতে খেতে ঘরে প্রবেশ করলো। শরীফ চৌধুরীকে দেখে মদের বোতলটা পেছনে লুকিয়ে মাতাল অবস্থায় বলতে লাগলো, আব্বু, তুমি এত রাতেও জেগে আছো? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। তোর সাথে আমাদের কথা আছে, এর জন্য জেগে আছি। কি কথা বলো? আমি তোর জন্য মেয়ে দেখছি, তুই যদি রাজি থাকিস তাহলে মেয়ের পরিবারের সাথে কথা বলতে পারি। ঠিক আছে, কথা বলো। তবে তোর এই সব মদ খাওয়া বাদ দিতে হবে। আমি সামনের সপ্তাহে তোর বিয়ের ডেট ফাইনাল করব। ঠিক আছে আব্বু, কাল থেকে আমি আর মদ খাবো না। এখন গিয়ে ঘুমা। মেঘ চলে গেল তার রুমে। সকালে ঘুম ভাঙতে তানিয়া উঠে চলে গেল নিচে। গিয়ে দেখে কেউ নেই। কাজের মহিলাকে জিজ্ঞেস করতে মহিলা বলতে লাগলো, আপনার মা বাবা আপনার জন্য ছেলে দেখাতে গেছে, আপনাকে বলেছে খাবার খেয়ে নিতে। ঠিক আছে। তানিয়া চলে গেল ফ্রেশ হতে। এদিকে মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। বিয়ের সকল কিছু কেনাকাটা করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 7টে দিন। আজকে মেঘের বিয়ে, কিন্তু মেঘের কেন যেন মন খারাপ লাগছে আজকে। কি রে মেঘ,
তোর কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? জানি না আব্বু কেন মন খারাপ। সবাই তো চলে গেছে বিয়ে বাড়িতে, আমাদেরও গাড়ি ছেড়ে দেখ, আমরাও চলে যাই। ঠিক আছে, যা। মেঘের গাড়ি চলে গেল বিয়ে বাড়িতে। দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান ভালোভাবে শেষ হয়ে গেল। সন্ধ্যা 7টায় তানিয়াকে নিয়ে চলে আসলো মেঘদের বাড়িতে। মেঘ এখনো জানে না কার সাথে বিয়ে হয়েছে। মামা, আমাদের ভাবি তো অনেক সুন্দর, কোনো মেকআপও করে নাই, সিম্পলভাবে সেরেছে। আমি এখনও আমার বউকে দেখি নাই রে। চল এখন ছাদে যাই, ভালো লাগছে না। চল। মেঘ, ইমন আরও কয়েকজন চলে গেল ছাদে। বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় মেঘলা আসলো আর বলতে লাগলো, কিরে মেঘ, কয়টা বাজে? এখনো রুমে যাস না কেন? মাত্র তো 10টা বাজে, এখনই রুমে গিয়ে কি করব? গাধার বাচ্চা গাধা, ঘড়ি থেকে তাকিয়ে দেখ, 12:30 বাজে। তাদের রুমে যা, ভাবি একা একা রুমে বসে আছে। ঠিক আছে, যাচ্ছি। মেঘ চলে গেল তার রুমের সামনে। দরজা খুলে ভেতরে ঢুকতে তানিয়া এসে মেঘের পা ধরে সালাম করলো। আরে আরে, কি করছেন? উঠেন, আপনার স্থান আমার পায়ে না, আমার বুকে। এই বলে মেঘ তানিয়াকে জড়িয়ে ধরল। এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পর মেঘ বলল, চলেন নামাজ আদায় করে নি, রাত অনেক হয়েছে। চলেন। দুজন নামাজ আদায় করে বিছানায় বসে রইল। এইভাবে আধা ঘন্টা চলে গেল। মেঘ নীরবতা ভেঙে তানিয়ার ঘোমটাটা উঠিয়ে বলল, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করেন? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তার মানে আপনার সাথেই আমার বিয়ে হয়েছে? আপনার সাথেই আমার বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়েই গেছে তাহলে বাসরটা হয়েই যাক। এই বলে মেঘ তানিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে তানিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। তানিয়া ঠোঁটচোরা কামড়ে ধরে আছে। এদিকে তানিয়া না তো নড়তে পারছে, না তো কিছু করতে পারছে। বেশি তুমি রোমান্স করো, আমি এখন গল্প সমাপ্ত করি। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে।